তীব্র গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক্স কিংবা ইস্পাতের মতো গুরুত্বপূর্ণ শিল্প। ফলে অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি দুশ্চিন্তা তৈরি হয়েছে রপ্তানি ধরে রাখা নিয়ে। বিজিএমইএ ও বিটিএমএ সভাপতির মতে এই অবস্থা দীর্ঘায়িত হলে বড় ক্ষতির মুখে পড়বে অর্থনীতি। এমন অবস্থায় যে কোনো মূল্যে সরবরাহ নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। তেজগাঁওয়ের জিন্স কনসেপ্ট লিমিটেডের কার্যক্রম চালাতে অন্যতম প্রধান উপকরণ নিরবচ্ছিন্ন গ্যাস। মূলত ওয়াশিংয়ের জন্য পানি গরম করা এবং ড্রায়ার মেশিন চালাতে দরকার হয় এই জ্বালানির। কিন্তু তীব্র সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। সংশ্লিষ্টদের হিসাবে স্বাভাবিক সময়ে কারখানাটিতে দৈনিক 15,000 পিস পোশাক প্রক্রিয়া করা গেলেও এখন তা নেমেছে অর্ধেকে। গ্যাসের অভাবে লম্বা সময় ধরে বন্ধ রাখতে হচ্ছে বয়লার। ড্রায়ার মেশিনের চুলা জ্বালাতে না পারায় শুকানো যাচ্ছে না পোশাক। ফুল ফ্লোতে আমরা কাজ করতে পারতেছি না। ডিউ টাইমে শিপমেন্ট না করার কারণে আমাদের কোম্পানি যেভাবে আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস আমরা ডিউ টাইমে আমাদের বেতন দিতে অনেক সমস্যা হচ্ছে। দেশের রপ্তানি আয়ে শীর্ষস্থানে থাকা পোশাক খাতে সরাসরি জ্বালানি ও তাপ শক্তি হিসেবে ব্যবহার হয় প্রাকৃতিক গ্যাস। কাপড়ের রং, ধোয়া ও শুকানোর কাজে যা অপরিহার্য, আর এসব কাজ ব্যাহত হলে থেমে যায় পুরো প্রক্রিয়া। সাধারণত পোশাক কারখানাগুলোতে কাজের এত চাপ থাকে যে একরকম যন্ত্রের মতো কাজ করতে হয় কর্মীদের। কিন্তু বর্তমানে গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় এরকম অলস সময় পার করছেন তারা। বিজিএমইএর তথ্যমতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার পরও রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর উৎপাদন কমে নেমেছে 60%। ফলে সঠিক সময়ে সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। 2 সপ্তাহ ধরে যে গ্যাসের সমস্যা, সেটার জন্য আমাদের প্রায় 30 থেকে 40% উৎপাদন সক্ষমতা কমে গেছে। আমরা সরকারের কাছ থেকে জানতে পেরেছি আগামী 8-9 তারিখ থেকে সিচুয়েশন ইমপ্রুভ করা শুরু করবে। ক্ষতি যেটা হয়েছে, একটা হচ্ছে আর্থিক ক্ষতি, আর আমরা বেশি কনসার্ন যে যেন বায়ারদের আস্থাটা নষ্ট না হয়। আমরা মনে করি না যে জুলাই মাসে যে এক্সপোর্টটা হয়েছে এটা অব্যাহত থাকবে, কারণ জ্বালানি সমস্যা সহ বিভিন্ন সমস্যাগুলো আছে। কেউ 50%, কেউ 30%, কেউ পুরোই বন্ধ আছে। এইভাবে যদি ফ্যাক্টরি চলে, আপনার যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা ক্রমশ সংকুচিত হয়ে যায়। আপনার কর্মসংস্থান যেখানে আমরা তৈরি করব, সেখানে আমাদের কর্মসংস্থান টিকিয়ে রাখাটাই এখন একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো মূল্যে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে রপ্তানিমুখী শিল্পে, না হলে থমকে যাবে রপ্তানির চাকা, চাপ বাড়বে অর্থনীতিতে। বাংলাদেশে এমন অনেক কারখানা, শিল্প কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের চাহিদার চেয়ে বেশি পরিমাণে তারা জ্বালানি ব্যবহার করছেন, এবং সেটা বিভিন্নভাবে সেটা অতি ব্যবহার, অপচয় বা অপব্যবহার হচ্ছে। আমার মনে হয় যে এনার্জি অডিটটি করলে যে কারখানা বা যে ধরনের প্রতিষ্ঠানের জন্য যতটুকু দরকার, বাড়তিটুকু সরকার তখন অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করার মতো একটা সুযোগ পাবেন। শুধু পোশাক নয়, গ্যাসের অভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিরামিক্স, ইস্পাত, ওষুধসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, গ্যাস সংকটে উৎপাদন শূন্যে নামায় বিপাকে রয়েছেন উদ্যোক্তারা। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা যাচ্ছি তার কাছে। জনাব মোহাম্মদ হাতেম, একাত্তর বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সংকট দেখছি দীর্ঘদিন ধরে, পাশাপাশি 15 দিন ধরে গ্যাস সংকট চলছে, যেটি করণীয় কি, সমাধানটা কিভাবে আসবে? যে কোনো মূল্যে সরবরাহ নিশ্চিতের কথা বলছেন সবাই, করণীয় কি হতে পারে সরকারের পক্ষ থেকে? যেটা আমাদের কাছে খুব পীড়াদায়ক, সেটা হচ্ছে যে একদিকে আমাদের তো তিতাস গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে এরপরে ওনারা, আমরা যে কোনো রকম আমাদের ফিনিশিং সেকশনটা চালিয়ে রাখার জন্য সিএনজি স্টেশন থেকে আমরা যে গ্যাস নিচ্ছিলাম, সেটাকে ওনারা চিঠি দিয়ে বাধা প্রদান করা, এইটা আমাদের কাছে খুব পীড়াদায়ক মনে হয়েছে। একদিকে মানে যেখানে ওনাদের এটা অনুশোচনা থাকা দরকার
বা ওনাদের সহানুভূতি থাকা দরকার যে ওনারা আমাদের গ্যাস দিতে পারছে না, সেইখানে ওনারা উল্টা আবার বাধা দিয়ে, চিঠি দিয়ে, ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেই সমস্ত জায়গা থেকে গ্যাস সরবরাহটা বন্ধ রাখার মানে ব্যবস্থা নিচ্ছে। এইটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। ফলে আমরা এটা নিয়ে কিন্তু জ্বালানি মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ তিতাসের এমডি সবার সাথে কথা বলেছি। আর এদিকে বর্তমানে ইতিমধ্যে আপনারা আমাদের যে বিজিবি প্রেসিডেন্টের বক্তব্য শুনেছেন। আমাদের আসল ক্ষতিটা কিন্তু দুইটা। একটা হচ্ছে যে এই শিপমেন্টটা আমরা যখন উৎপাদন করতে পারলাম না, সময় মতো শিপমেন্ট করতে না পারার কারণে এই মাসে আমি যে শ্রমিক কর্মচারীদের বেতন দিব, এটা নিয়ে এক কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। দ্বিতীয়ত হলো ঋণের কিস্তি পরিশোধ, প্রতি মাসে যে ইনস্টলমেন্ট, সেটাও আমরা ফেল করব। তৃতীয়ত হচ্ছে যেটা বড় সংকট হয়ে আসবে, একদিকে তো উৎপাদন করতে পারি নাই বিধায় শিপমেন্ট ডেট ফেল করাতে বায়ার এখন আমাদেরকে প্রেসার দিচ্ছে এই শিপমেন্ট এয়ারে দেওয়ার জন্য অথবা ডিসকাউন্ট। তো মানে আপনি যেদিকেই যাই না কেন আমাদের ক্ষতির বা প্রচুর ফিনান্সিয়াল ক্ষতির মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। এইটা কিভাবে কাটিয়ে উঠবো বা কি করা যেতে পারে, এই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এবং সরকারের একটু সহযোগিতা এই ক্ষেত্রে দরকার। মানে সরকার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি এখানে একটু অন্তত রিল্যাক্স করে, যেমন ধরেন ঋণের কিস্তি পরিশোধ করতে পারলো না, তাহলে কিন্তু সে ক্লাসিফাইড হবে। অন্তত 1 মাস 2 মাসের জন্য এটাকে স্থগিত রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি বিনীত অনুরোধ করব অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে, তো ওনারা এটা একটু ভাবতে পারেন। এটি যদি 1-2 মাসের মধ্যে সমাধানের কথা বলছেন, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যে গ্যাসের সংকট, সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হতে পারে? দীর্ঘমেয়াদে যাতে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আমরা এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছি, আগের সরকারের সময় বলেছি, এবং থার্ড একটা এফএসআরইউ রিজার্ভ রাখার জন্য আমরা অনেকবার বলেছি। এবং এটা গত ইন্টারিম গভর্নমেন্টের সময় একবার উদ্যোগ নিয়েও কিন্তু এটাকে ওই সিদ্ধান্তটাকে বাতিল করে। যদি ওই সময় যদি এটা শুরু করতো, তাহলে আজকে অন্তত হয়তো আমরা থার্ড এফএসআরইউটা আমরা পেয়ে যেতাম। তো ধন্যবাদ বর্তমান সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে। ওনারা এটার গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যেই থার্ড এফএসআরইউ, রিজার্ভ এফএসআরইউটার উদ্যোগ নিয়েছেন এবং এটার মোটামুটি কার্যক্রম শুরু করছেন। তো এইটার জন্য আমার মনে হয় এটা একটা উদ্যোগ। আর লং টার্ম যেটা আমি মনে করি যে ইন ফিউচার আমার গ্যাস, দেশীয় উৎস থেকে গ্যাস যদি আলটিমেটলি আস্তে আস্তে যেভাবে কমতেছে, একসময় কিন্তু একেবারেই থাকবে না, তাহলে তখন ইন্ডাস্ট্রির কি হবে সেই চিন্তা মাথায় রেখে এখনই স্থলভাগে, এখন তো যেগুলি আছে ভাসমান এফএসআরইউ, যেখান থেকে আমাদের এই এলএনজি সরবরাহ করা হচ্ছে, তো এটাকে পার্মানেন্টলি স্থলভাগে এই এফএসআরইউ স্টেশনটা স্থাপনের উদ্যোগটা এখনই নিতে হবে, যাতে ভবিষ্যতে দেশীয় উৎস থেকে গ্যাস বন্ধ হয়ে গেল অন্তত আমদানি করে আমার যে ইন্ডাস্ট্রি যেন চালাইতে পারি আমাদের, সেই ব্যবস্থাটা সরকারকে এখনই করতে হবে। জনাব মোহাম্মদ হাতেম, 71 বিজনেসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটে উদ্যোক্তাদের বিষয়ে জানাচ্ছিলেন বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম। সরকারি ছুটির দিনেও রাজধানীতে মিলছে না কাঙ্ক্ষিত চাপের গ্যাস। রাজধানীর গ্যাস পাম্পগুলোতে পরিবহনের দীর্ঘ সারি না থাকলেও সরবরাহ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। বলছেন যে ছুটির দিনেও চাহিদার অর্ধেক গ্যাস নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। এতে দিনের মধ্যে একাধিকবার আবারও লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে, যার সত্যতা স্বীকার করেছেন রাজধানীর একাধিক পাম্পের ব্যবস্থাপকরা। বলছেন ছুটির দিন হওয়াতে গাড়ির চাপ তুলনামূলক কম, তবুও চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না গ্যাস। দর্শক, অবশেষে সমাধান হতে যাচ্ছে তীব্র গ্যাস সংকটের। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে আজ সন্ধ্যায় মহেশখালী টার্মিনাল থেকে মিলবে বাড়তি 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। এছাড়াও 2-1 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত যে টার্মিনাল রয়েছে সেটি পুরোপুরি চালু হওয়ার আশা করেছেন তিনি। আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে, এখানে 2টা বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। অবশেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হলো সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এর ফলে দেশটির বাজারে 97% পণ্য ও সেবার শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়াকে দেয়া হবে 87% পণ্যে।
এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে। বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের মতে দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন দেশের মানুষ। দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $1.5 বিলিয়ন। যদিও সেখানে আমদানির পাল্লাই ভারী, তবে ক্রয় ক্ষমতা এবং চাহিদা বিবেচনায় সে দেশে আরও রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। আর তা ধরতেই চুক্তি হলো সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এই চুক্তির ফলে দেশটির বাজারে 97% পণ্য ও সেবার ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য ইত্যাদি। বাণিজ্যমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে এই চুক্তির সুফল পাবে বাংলাদেশ। আমাদের যে 97% পণ্য অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের আরএমজি প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে। এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, সিকেডি আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। চুক্তির ফলে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবে দক্ষিণ কোরিয়ার 87% পণ্য এবং সেবা। তবে আরও বড় সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগ নিয়ে, যার সবচেয়ে বেশি দরকার 2034 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে। চুক্তিসই অনুষ্ঠানে দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই উদ্যোগ। This trade agreement is not just a trade agreement. I think it will really go beyond this trade and investment, but also really facilitating and encouraging people-to-people exchanges, and also technology cooperations, and also supply chain cooperations, and many more. গেল বছর বিভিন্ন দেশ থেকে $631 বিলিয়ন পণ্য আমদানি করে দক্ষিণ কোরিয়া, যেখানে বাংলাদেশের অংশ সামান্য। নুসরাত মৌমি, 71। দর্শক, আমরা আবারও গ্যাস ক্রাইসিসের খবর জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যাচ্ছি দুজনের কাছেই। শুরুতে আমরা রাকিব আল জাবেদের কাছে যাচ্ছি। রাকিব, আজকের দিনে, ছুটির দিনে, যেটি বলছিলেন যে জনভোগান্তি, এখনো পর্যন্ত চালকরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে না থাকলেও গ্যাসের চাপ পাচ্ছেন না, তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিস্তারিত আরও জানাবেন। ফারুক, আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 5ই আগস্ট এবং সব ধরনের কিন্তু সরকারি, আধা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে, এবং এরই একটা স্পষ্ট প্রভাব কিন্তু রাজধানীর যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু পড়েছে। অর্থাৎ চিরাচরিত যে দীর্ঘায়িত যে লাইন যেগুলো আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে, চরম ভোগান্তি, সেই জিনিসটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। হাতে গোনা বেশ কয়েকটি গাড়ি আসছে এবং তারা খুব নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে গ্যাসগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন। তবে প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটাতে আজকের লম্বা লাইন না থাকলেও তাদের যে প্রত্যাশিত প্রেশার, অর্থাৎ তারা যেটা আগে নিয়মিত পেতেন মাসখানেক আগে 180 থেকে 200, সেটি কিন্তু অর্ধেকে কিন্তু নেমে এসছে। তারা সর্বোচ্চ 100 থেকে 110 এই প্রেশারে গ্যাসটা পাচ্ছেন, যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, বিশেষ করে যারা উবার, সিএনজি কিংবা অন্য পরিবহনের সাথে যারা জড়িত, তাদেরকে কিন্তু আবারও দুপুর নাগাদ এসে বা 12টার পর এসে আবার এটা রিফিল করতে হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু বড় ধরনের একটা সংকট রয়ে গেছে। তবে এখানকার যারা পাম্প মালিক রয়েছেন বা ব্যবস্থাপক রয়েছেন তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে বলছেন যে আজকের দিনটাতে খানিকটা স্বস্তিতে তারা গ্যাস দিতে পারছেন। তবে এই স্বস্তি কতক্ষণ পর্যন্ত থাকবে সে বিষয়টিতে কিন্তু তারা পুরোপুরি নিশ্চিত নয়, কারণ যেই কাঙ্ক্ষিত প্রেশার, আমরা একটু আগে তাদের যে মিটারটা রয়েছে সেখানটায় দেখছিলাম যে হাইয়েস্ট 110 থেকে 120 পর্যন্ত উঠছে, আবার ঠাস করে কিন্তু সেটি আবার পুনরায় আবার কিন্তু নেমে পড়ছে। অর্থাৎ এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা আসলে গ্যাস সরবরাহ করছেন, এবং দুপুর নাগাদ এই প্রেশারটা খানিকটা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন বা তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটা, তারা বলছে যে আজকে দেখে 250 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস তারা বাড়তি, অর্থাৎ সন্ধ্যা থেকে দিতে পারবেন। সেটি যদি আসে তাহলে হয়তো বা এই চাপটা বা এই প্রেশারটা খানিকটা বাড়তে পারে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই সহকর্মী চট্টগ্রামে প্রণবেশ চক্রবর্তীর কাছে। প্রণবেশ, আমরা একটা আশার কথা শুনলাম যে সন্ধ্যা নাগাদ প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে মহেশখালী টার্মিনাল থেকে। সে বিষয়ে বিস্তারিত আরও জানাবেন।
ফারুক, চট্টগ্রামের এখানে যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে তার ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সন্ধ্যা নাগাদ 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে জাতীয় গ্রিডে। কারণ এই পর্যন্ত আমেরিকান কোম্পানি যে অ্যাক্সিলারেট এনার্জি কোম্পানি, তাদের যান্ত্রিক ত্রুটির কারণে মহেশখালীর যে টার্মিনাল ভাসমান রয়েছে সেখান থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছিল না। তিনি বলেছেন যে সেখানে একটি বয়লার এরই মধ্যে দেশি বিদেশি যারা টেকনিশিয়ান এবং প্রকৌশলী রয়েছেন তারা ঠিক করেছেন, সেখান থেকেই মূলত এই সরবরাহটা শুরু হবে। আরেকটি বয়লার সেটিও সারানোর কাজ চলছে, তবে এটি সারাতে আরো 2-3 দিন সময় লাগবে। তার সেক্ষেত্রে এটি সারানো হলে পূর্ণ মাত্রায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে আমাদেরকে এটাও জানিয়েছেন যে তারা দিনরাত জেগেই কাজ করছেন। আর চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামে প্রতিদিন প্রায় 35 কোটি ঘনফুট গ্যাস দরকার, কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না। এবং আমি যে গ্যাস ক্ষেত্রে আছি সেটি তো গ্যাস সরবরাহ নেই। আমি একটু এখানকার মালিকের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা কয়দিন যাবত গ্যাস পাচ্ছেন? আমরা বিগত প্রায় 10 দিন ধরে এই সমস্যায় ভুগতেছি এবং আপনার এটা কোনো ধরনের এখনো সমাধানের কোনো পথে আসে নাই। তো এই 10 দিন ধরে না, আজকে দেখছি আজকে গ্যাসও নেই। আমরা গতকাল রাত্রে মনে হয় 2 ঘন্টার মতো গ্যাস পেয়েছিলাম। ওই 2 ঘন্টারে যা ছিল গাড়ি, সিএনজি বাস, ওগুলো নেওয়ার পরে বন্ধ। এবং এইভাবে চলতেছে আজকে প্রায় 5-6 দিন ধরে এইভাবে চলছে। আমাদের চট্টগ্রামের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী গ্যাস সংকটের বিষয়ে খুব বিস্তারিত খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আজকের দিনের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, আজকের দিনে ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা তো দেখছি গত 2-4 দিন ধরে সবজির বাজার উচ্চমূল্য অবস্থায় রয়েছে। আজকের দিনের পরিস্থিতি কেমন জানাবেন? ফারুক, আজকের দিনের বাজার পরিস্থিতি যদি এক বাক্যে বলতে চাই, সেটি অনেক ক্ষেত্রে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে গেল কয়েকদিন যে 400 টাকা পর্যন্ত কাঁচামরিচ উঠেছিল সেটা অনেকটাই এখন কমে 250 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য অন্য সবজি যেটি 70 থেকে 80, কোনো কোনো ক্ষেত্রে 120 থেকে 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছিল, সেই দামও কিন্তু আছে। একটু ফারুক বলতে চাই বাজারে স্পেসিফিকভাবে, সেটি হলো চালের দাম। আমরা দেখেছি গেল এক মাসে বিশেষ করে নাজিরশাহী সহ চিকন চাল, পোলাওয়ের চাল এর দাম কিন্তু এক মাসে অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। যদি নাজিরশাহী চালের কথা বলি, সেটি কিন্তু এই গেল এক মাসে 3 দফায়, যেটি 77 থেকে 78 বা 79 টাকায় পাওয়া যেত, সেটি এখন 85 থেকে 88 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিশেষ করে পোলাওয়ের চাল আমরা দেখেছি যে গেল এক মাসের ব্যবধানে 60 থেকে 70 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমরা যদি কুরবানি ঈদের পর থেকে শুরু করি এ পর্যন্ত পোলাওয়ের চাল দ্বিগুণ দাম বেড়েছে, যেটি 120 থেকে 30 টাকা পাওয়া যেত। এবং কুরবানি ঈদেও কিন্তু সাধারণ ভোক্তারাই 120 থেকে 30, সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত প্যাকেটজাত এবং খুচরা 150 টাকা পর্যন্ত কিনতে পেরেছে। সেটি এখন 220 থেকে 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে এটি প্যাকেটজাত এসে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর মধ্যে যে আমরা দেখেছি আমন ধানের যে মৌসুম, সেটা এপ্রিল মে, তারপরে কিন্তু 3-4 মাস কেটে গেছে, এখনো কিন্তু সেই চাল বাজারে রয়েছে। কিন্তু মধ্যবসত্ব ভোগী যারা, তার কারণে কিন্তু এই দাম বেড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু খুচরা বিক্রেতা তারা যেটা অভিযোগ করছিলেন। ফারুক, এই ছিল বাজার নিয়ে সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের দিনে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।